কখনো কখনো জীবনকে মনে হয় যেন আমাদের পথে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। আমরা জানি আমাদের কি করা উচিত, কিন্তু আমরা পারি না। কোনো কাজ শুরু হয় না, কোনো সম্পর্কের উন্নতি হয় না। আমাদের মন আটকে থাকে এবং আমরা কেবল স্থবির হয়ে পড়ি, যেন কোনো অদৃশ্য জালে আটকা পড়ে। অনেকে এটিকে অলসতা বলে বা নিজেদের দুর্বল মনে করে। কিন্তু সত্য হল, আপনার স্থবিরতা কোনো দুর্বলতা নয়। এটি আপনার মন এবং শরীরের আপনাকে রক্ষা করার উপায়। এটি একটি জৈবিক এবং মানসিক প্রতিক্রিয়া, একটি সিস্টেম যা বিপদ অনুভব করে এবং আপনাকে থামতে, লুকিয়ে থাকতে বা স্থির থাকতে বলে। সুতরাং যখন আপনি নড়াচড়া করেন না, তার অর্থ এই নয় যে আপনি ব্যর্থ হয়েছেন। এর অর্থ কেবল আপনার সিস্টেম আপনাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করছে। এই বইয়ের এই সহজ এবং কার্যকর হিন্দি সারাংশ নির্দেশিকাটি আপনাকে শেখাবে কেন আপনি আটকে আছেন এবং কিভাবে এটি কাটিয়ে উঠবেন। এখানে কোনো বিস্তৃত তত্ত্ব বা জটিল মনোবিজ্ঞান নেই। এখানে সহজ, স্পষ্ট এবং অনুপ্রেরণামূলক অন্তর্দৃষ্টি রয়েছে যা আপনার হৃদয় ও মনকে আলোড়িত করবে। এই বইটি আপনাকে অজুহাত দেয় না, তবে এটি আপনাকে লজ্জিত করে না। এটি আপনাকে দোষ দেয় না, এটি আপনাকে বিশ্বাস করায় যে আপনার স্থবিরতার কারণ আছে এবং এর সমাধানও আছে। যদি আপনি নিজের উপর ক্লান্ত থাকেন, যদি প্রতিদিন সকালে আপনি ভাবছেন যে এটি কতক্ষণ চলবে, তাহলে এই বইটি আপনার জন্য। আপনি যদি ছোট ছোট পরিবর্তন চান কিন্তু শুরু করতে পারছেন না, তাহলে এই বইটি আপনার জন্য। আপনি যদি আবার আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে চান, সেই এক সময়ের শক্তিদায়ক কণ্ঠস্বর, তাহলে এই বইটি সেই কণ্ঠস্বর আপনার কাছে ফিরিয়ে আনবে। এই সারসংক্ষেপ বইটি আপনাকে কেন স্থবির তা স্পষ্ট করার প্রতিশ্রুতি দেয়। এটি আপনাকে সহজ, ছোট ছোট পদক্ষেপগুলি দেখাবে যা আপনি এখনই নিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনার মানসিকতা পরিবর্তন করবে যাতে আপনি নিজেকে জ্ঞানী হিসাবে দেখতে পান, দুর্বল নয়। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং এই যাত্রা শুরু করুন, কারণ আপনি আটকে নেই। আপনি আবার উঠতে প্রস্তুত হচ্ছেন। প্রথম অধ্যায়ে, আটকে থাকা একটি সংকেত, ব্যর্থতা নয়। যখন আমরা জীবনে স্থবির হয়ে পড়ি, তা আমাদের ক্যারিয়ার, সম্পর্ক বা নিজেদের সাথেই হোক, তখন প্রথম যে অনুভূতিগুলি জাগে তা হল অপরাধবোধ, লজ্জা এবং আত্মনিন্দা। আমরা ভাবি, আমি কেন কিছু করতে পারি না? আমার সমস্যাটা কি? নাকি আমি দুর্বল? কিন্তু সত্য হল, স্থবিরতা দুর্বলতা নয়। এটি একটি সংকেত, আমাদের শরীর এবং মন আমাদের পাঠাচ্ছে এমন একটি বার্তা। আটকে থাকা বোধ করা আসলে একটি সতর্কতা, আপনার পরিচয়ের চিহ্ন নয়। এর অর্থ হল আপনার ভিতরে এমন কিছু ঘটছে যার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। এই সংকেতও আমাদের বলে যে আপনি ক্লান্ত, ভীত অথবা অশান্তিতে আছেন এবং পরিবর্তনের সময় এসেছে। যখন আমরা এটি বোঝার পরিবর্তে নিজেদের দোষারোপ করি, তখন আমরা একই ফাঁদে আরও গভীরে পড়ে যাই। আমাদের দেহের একটি পুরানো কিন্তু অপরিহার্য প্রক্রিয়া রয়েছে, লড়াই। যখন আমরা হুমকি অনুভব করি, তখন আমরা রাগের সাথে প্রতিক্রিয়া জানাই। উড়ান উড়ান অথবা উড়ান, আমরা পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করি। জমাট অথবা জমাট, আমরা কিছুই করতে পারি না, যেন আমাদের শরীর এবং মন বন্ধ হয়ে যায়। ফোন, মানুষ সন্তুষ্টি, আমরা বিপদ এড়াতে অন্যদের খুশি করার চেষ্টা করি। আমরা আমাদের ইচ্ছা দমন করি। এখন একবার ভাবুন, এই সমস্ত প্রতিক্রিয়া, যতই অদ্ভুত মনে হোক না কেন, আমাদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। যখন আমরা আঘাত অনুভব করি, যখন আমরা ব্যথা বা নিরাপত্তাহীনতার সম্মুখীন হই, তখন আমাদের মস্তিষ্ক এই প্রক্রিয়াগুলি গ্রহণ করে আমাদের বেঁচে থাকতে এবং ব্যথা এড়াতে সাহায্য করে। তাই যখন আপনি হিমায়িত হন, অর্থাৎ আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তার অর্থ এই নয় যে আপনি অলস। এর অর্থ আপনার মস্তিষ্ক দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। এখানে একটি বড় মানসিকতার পরিবর্তন চলছে। আপনার মস্তিষ্ক ভেঙে পড়েনি। এটি ঠিকঠাক কাজ করছে, তবে এটি অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ করছে, বর্তমানের চাহিদার উপর নয়। এখন এটি আপডেট করার দায়িত্ব আপনার, ঠিক যেমন পুরানো সফটওয়্যার আপগ্রেড করা হচ্ছে। যখন আপনি আটকে থাকবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমাকে কি ভয় দেখাচ্ছে? আমি কি ক্লান্ত? আমি কি অনিরাপদ বোধ করছি?
আপনি এই প্রশ্নের উত্তর বাইরে নয়, বরং ভিতরে খুঁজে পাবেন। এবং সেখান থেকেই আপনার আসল অগ্রগতি শুরু হবে। তাই পরের বার যখন আপনি আটকে যাবেন, তখন আতঙ্কিত হবেন না, হাসুন, কারণ এটি একটি লক্ষণ যে কিছু পরিবর্তন করার সময় এসেছে। আপনি ভেঙে পড়েননি, আপনি জাগ্রত হচ্ছেন। দ্বিতীয় অধ্যায়, আপনার মস্তিষ্ক কিভাবে একটি খাঁচা তৈরি করে। তোমার পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। তুমি এগিয়ে যেতে চাও, ভালো কিছু করতে চাও। তবুও প্রতিবার যখন তুমি শুরু করো, তখন এমন কিছু ঘটে যা তোমাকে আটকে রাখে। কিছু পুরনো অভ্যাস, কিছু ভয়, লজ্জার কিছু অদ্ভুত অনুভূতি তোমাকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় যেখানে তুমি চলে যেতে চেয়েছিলে। এটা কেন হয়? তুমি কি নিজেকে ধ্বংস করছ? তুমি কি নিজের পথে দাঁড়িয়ে আছো? সত্য কথা হলো, না, তুমি নিজেকে ধ্বংস করছো না। তোমার মন তোমাকে রক্ষা করছে। আমাদের মন একটি প্রাচীন ব্যবস্থার উপর কাজ করে যার প্রাথমিক কাজ হল বেঁচে থাকা। তুমি সুখী নাকি সফল তা তোমার মন চিন্তা করে না, এটা কেবল চিন্তা করে তুমি নিরাপদ কিনা। আর যদি তোমার মন কখনো নতুন, অজানা অথবা ঝুঁকিপূর্ণ কিছু অনুভব করে, যেমন চাকরি পরিবর্তন করা, সম্পর্কের ক্ষেত্রে সত্য বলা অথবা নিজের উপর কাজ করা, তাহলে তা তোমাকে থামিয়ে দেয়। এখন কল্পনা করো যদি কেউ তোমাকে শৈশবে কখনো হতাশ করে, অথবা তুমি বড় সিদ্ধান্ত নেওয়ার পরে ভেঙে পড়েছিলে, অথবা তুমি কখনো ব্যর্থতার মতো অনুভব করে, তাহলে তোমার মন সেই অভিজ্ঞতাকে ঝুঁকি হিসেবে সংরক্ষণ করে। আর আজ যখন তুমি আবার পরিবর্তনের দিকে এগোও, তখন সেই পুরনো স্মৃতিগুলো সক্রিয় হয়ে ওঠে। তোমার স্নায়ুতন্ত্র বিপদ সংকেত বাজায়। অপেক্ষা করো, বিপদ আছে। এই কারণেই কেবল চিন্তাভাবনা বা বোঝার মাধ্যমে পরিবর্তন ঘটে না। আমি জানি আমার কি করতে হবে, তবুও আমি তা করতে পারি না। এটা ঘটে কারণ তোমার চিন্তাশীল মস্তিষ্ক বুঝতে পারে, কিন্তু তোমার শরীর এবং স্নায়ুতন্ত্র এখনও ভীত। আমাদের পুরনো অভ্যাস, সেগুলি গড়িমসি করা, অন্যদের খুশি করা অথবা নিজেদেরকে ছোট করা, এগুলো সবই আমাদের মন দ্বারা তৈরি। একবার এই ধরনগুলি তৈরি হয়ে গেলে তারা আমাদের জিজ্ঞাসা ছাড়াই কাজ করে। এবং যখন আমরা এগুলি ভাঙার চেষ্টা করি, তখন আমরা ভিতরে একটি প্রতিরোধ অনুভব করি। সেই প্রতিরোধ হল ভয়, লজ্জা, কিন্তু বাস্তবে এটি একটি সংকেত, আমি নিরাপদ নই। তাই মনে রাখবেন, আপনি অলস নন, আপনি অকেজো নন, আপনি কাপুরুষ নন। আপনার মন কেবল যা করার কথা তা করছে, আপনাকে নিরাপদ রাখছে। কিন্তু এখন আপনার মনকে বলার সময়, আমি আর বিপদে নেই, আমি বড় হয়েছি, আমাকে নিজের জীবন তৈরি করতে হবে। এই খাঁচা ভেতর থেকে খোলে, বাইরে থেকে নয়। আর তুমি চাবিটা ধরে রাখো। যখন তুমি তোমার ভয় বুঝতে পারবে, তোমার অভ্যাসগুলো চিনতে পারবে, এবং তোমার শরীরকে শেখাবে যে পরিবর্তন আর হুমকি নয়, বরং একটি প্রয়োজনীয়তা, তখন ভয়কে শত্রু হিসেবে নয়, একটি সংকেত হিসেবে গ্রহণ করব। এবং সেই খাঁচা থেকে মুক্ত হও যা একসময় প্রয়োজনীয় ছিল, কিন্তু এখন তোমাকে ছোট করে রেখেছে। তোমার উড়ার শক্তি আছে। তোমাকে যা করতে হবে তা হল তোমার মনকে একটি নতুন মানচিত্র দিতে হবে। তৃতীয় অধ্যায়, আটকে থাকার লুকানো প্রতিফল। তুমি মনে করো তুমি এগিয়ে যেতে চাও। তুমি একটি নতুন চাকরি চাও। তুমি তোমার সম্পর্ক উন্নত করতে চাও, নিজেকে পরিবর্তন করতে চাও, তোমার স্বাস্থ্য উন্নত করতে চাও। কিন্তু তবুও তুমি একই জায়গায় আটকে আছো। তুমি বারবার চিন্তা করো, তুমি পরিকল্পনা করো, তুমি শুরু করো, এবং তারপর তুমি থামো। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টেনে নিচ্ছে। এখন বিবেচনা করো যে সেই শক্তি যদি বাইরের না হয়, তাহলে কি তোমার ভেতরেই থাকে? সত্য হল, প্রায়শই আমরা নিজেরাই না জেনে, না বুঝেই স্থবিরতার সুযোগ নিচ্ছি। একে বলা হয় গৌণ লাভ, লুকানো সুবিধা। অর্থাৎ আমরা যে কঠিন যন্ত্রণা বা বাধা চাই তার মধ্যেই কাটিয়ে উঠুন, কিছু অদৃশ্য সান্ত্বনা আছে, কিছু লুকানো স্বস্তি আছে যা আমাদের মন ছাড়বে না। আর যতক্ষণ না আমরা সেই লুকানো সুবিধাটি চিনতে পারি, আমরা চাইলেও এগিয়ে যেতে পারি না। ধরুন আপনি একটি নতুন চাকরি চান, কিন্তু সেই পুরনো চাকরিতে কি নিরাপত্তা আছে? আপনি ভালো থাকলেও, আমি একটি বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু সেই সম্পর্ক কি কম একাকী বোধ করে? আমার নিজের উপর কাজ করা দরকার।
কিন্তু পুরনো অভ্যাসই আপনাকে কম প্রচেষ্টা এবং বেশি সান্ত্বনা দেয়। অন্য কথায়, যে জিনিসটি আমাদের অসুখী করে তা হল যেখানে আমাদের মন সান্ত্বনা এবং সান্ত্বনা খুঁজে পায়। এটি দ্বিতীয় লাভ। অস্বীকৃত লুকানো সুবিধা যা আমাদের পরিবর্তনকে ভয় পায়। পরিবর্তন আনার অর্থ হল ভয়ের মুখোমুখি হওয়া, ঝুঁকি নেওয়া, দায়িত্ব গ্রহণ করা, ব্যর্থতার ঝুঁকি এবং কখনো কখনো একাকিত্ব। এবং আমাদের মন আমাদের বলে যে এটি খারাপ হলেও অন্তত এটি পরিচিত। নতুনের মধ্যে বিপদ আছে। এই কারণেই আমরা আটকে থাকি। এটি উপলব্ধি না করে আমরা নিজেদের রক্ষা করার জন্য এগিয়ে যাওয়া থেকে বিরত থাকি। নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, এই আটকে থাকা অবস্থা থেকে আমি কি অর্জন করছি? এই প্রশ্নটি মনে হতে পারে সহজ, কিন্তু এটা তোমাকে একেবারে নাড়া দেবে। আমি কি দায়িত্ব এড়িয়ে যাচ্ছি? আমি কি সমালোচনাকে ভয় পাচ্ছি? আমি কি মানুষকে খুশি করতে অভ্যস্ত? আমি কি আমার আসল শক্তিকে ভয় পাচ্ছি? এই প্রশ্নের উত্তর সৎভাবে দেওয়ার সাথে সাথেই তুমি তোমার ভয়ের মূল কারণ বুঝতে শুরু করবে। তাই পরের বার যখন তুমি আবার আটকে পড়বে, তখন নিজেকে মারধর করো না। শুধু থামো। বসে নিজেকে জিজ্ঞাসা করো, এই স্থবির অবস্থা থেকে আমি কি সুবিধা পাচ্ছি? এবং বিশ্বাস করো, উত্তরটি দেখার সাথে সাথেই তোমার ভেতরে একটা পরিবর্তন শুরু হবে। আটকে থাকা দুর্বলতা নয়। এটা তোমার মস্তিষ্কের অস্বস্তি থেকে রক্ষা করার চতুর উপায়। কিন্তু এখনই সেই সত্যের মুখোমুখি হওয়ার এবং এগিয়ে যাওয়ার সময়। কারণ তোমাকে থামতে, লড়তে এবং জয় পেতে তৈরি করা হয়নি। তোমাকে চলাফেরা করতে, লড়াই করতে এবং জয় পেতে তৈরি করা হয়েছে। চতুর্থ অধ্যায়, সামনের গতির বিজ্ঞান। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি ভয় পাও, নার্ভাস অথবা অনিরাপদ, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার মন কোনো পদক্ষেপ নেবে না? তুমি জানো তোমাকে কি করতে হবে, তবুও তোমার শরীর ক্লান্ত বোধ করে। তোমার মন শূন্য হয়ে যায় এবং প্রতিটি কাজই অপ্রতিরোধ্য বলে মনে হয়। এটা অলসতা নয়, এটা একটা স্নায়বিক বাধা। তোমার মস্তিষ্ক বলছে, প্রথমে নিজেকে নিরাপদ বোধ করো, তারপর আমি তোমাকে এগিয়ে যেতে দেব। এটি স্নায়ুবিজ্ঞানী ড. স্টিফেন পোর্গেস দ্বারা বিশ্বের কাছে প্রবর্তিত পলিভ্যাগাল তত্ত্বের মৌলিক নীতি। এই তত্ত্বটি বলে যে আমাদের মস্তিষ্ক এবং শরীরের একটি সিস্টেম রয়েছে যা ক্রমাগত স্ক্যান করে দেখে যে আমরা নিরাপদ কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমরা উন্মুক্ত হই, চিন্তা করি, শিখি এবং এগিয়ে যাই। যদি উত্তর না হয়, তাহলে আমরা হয় লড়াই করি, পালিয়ে যাই অথবা হিমায়িত হই। এই কারণেই পরিবর্তন প্রেরণা দিয়ে শুরু হয় না, বরং নিরাপত্তা দিয়ে শুরু হয়। এবং যখন আমরা ধীরে ধীরে প্রতিদিন নিজেদেরকে একটু নিরাপদ বোধ করতে শুরু করি, তখন আমরা আবার সক্রিয়, সৃজনশীল এবং ইতিবাচক বোধ করতে শুরু করি। অনেকেই মনে করেন যে দুঃখ, ভয় বা রাগ তাদের পিছনে আটকে রেখেছে। কিন্তু সত্য হল, আবেগ বাধা নয়, এগুলো হলো একটা কম্পাস যা পথ দেখায়। ভয় বলে, কিছু আমাকে আঘাত করতে পারে। আমি কি নিরাপদ? রাগ বলে, আমি একটা সীমা অতিক্রম করেছি। আমি কি নিজেকে রক্ষা করছি? দুঃখ বলে, আমি মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। আমি কি শোকাহত? যখন তুমি আবেগকে শত্রু হিসেবে বিবেচনা করো, তখন তুমি সেগুলো দমন করো। আর যখন তুমি সেগুলো দমন করো, তখন মস্তিষ্ক বুঝতে পারে যে বিপদ এখনও আছে এবং তোমাকে থামায়। কিন্তু যখন তুমি তোমার অনুভূতিগুলোকে চিনতে এবং গ্রহণ করো, তখন তোমার মস্তিষ্ক জাদুকরীভাবে পরিবর্তিত হয় না। এটি ধীরে ধীরে ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে অগ্রসর হয়। এগুলোকে বলা হয় ধারাবাহিক নিরাপত্তা সংকেত, ছোট দৈনন্দিন কাজ যা মস্তিষ্ককে বলে যে আমরা ঠিক আছি এবং এগিয়ে যেতে পারি। যেমন গভীর শ্বাস নেওয়া এবং নিজেকে বলা, আমি নিরাপদ। পরিবেশ যাতে আরামদায়ক হয় তার জন্য আপনার ঘরটি একটু পরিষ্কার করা, আপনার বিশ্বাসী কারো সাথে কথা বলা, 5 মিনিট রোদে বসে থাকা, ভালো স্মৃতি নিয়ে ভাবার সময় হাসি। এই জিনিসগুলি তুচ্ছ মনে হতে পারে, কিন্তু মস্তিষ্ক এগুলোকে তাৎপর্যপূর্ণ বলে মনে করে। এটি ধীরে ধীরে থামানো থেকে এগিয়ে যাওয়ার দিকে পরিবর্তন করে। তাই পরের বার যখন তুমি এগিয়ে যেতে পারছ না, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমার মস্তিষ্ক কি নিরাপদ বোধ করছে? এবং তারপর সেই ছোট ছোট পদক্ষেপগুলো নাও যা এটাকে আশ্বস্ত করে যে কোনো বিপদ নেই। এগিয়ে যাওয়ার জন্য প্রথমে তোমাকে নিজেকে ধরতে হবে, এবং যখন মন নিরাপদ বোধ করবে,
তখন শরীর নিজে থেকেই চলবে। তোমার শক্তি আছে। তোমাকে শুধু তোমার মনকে বোঝাতে হবে যে এখন সবকিছু ঠিক আছে। যখন জীবনে কিছুই এগোচ্ছে না, যখন তোমার মন ফাঁকা থাকে, যখন আমাদের হৃদয় ভারী থাকে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অসাড় বোধ করে, তখন আমরা প্রায়শই ভাবি, আমি হারিয়ে গেছি, অথবা আমি হারিয়ে গেছি। এই মুহূর্তটি আমাদের এমন একটি হাতিয়ারের প্রয়োজন যা সহজ, নির্ভরযোগ্য এবং তাৎক্ষণিকভাবে কার্যকর। ব্রেট ফ্র্যাঙ্ক এমন একটি শক্তিশালী হাতিয়ার তৈরি করেছেন, থট ফ্রেমওয়ার্ক। 4টি সহজ পদক্ষেপ যা তোমার মন এবং শরীরকে পুনরায় সক্রিয় করতে পারে। প্রথম ধাপ, বিরতি দাও। দৌড়াও না। যখনই তুমি নার্ভাস, বিভ্রান্ত বোধ করো অথবা ভয় পাও, প্রথমে থামো। কিছু করো না। একটা গভীর নিঃশ্বাস নাও। নিজেকে বলো, আমি এখন কিছুই করছি না। আমি শুধু থামিয়ে দেখছি। এই বিরতি দুর্বলতা নয়। এটি তোমার সিস্টেম পুনরায় সেট করার প্রথম ধাপ। ধাপ 2, স্বীকার করো। যা ঘটছে তা গ্রহণ করো। তোমার ভয়, ক্লান্তি বা বিভ্রান্তির নাম দাও। আমি ভীত। আমি বিভ্রান্ত। আমি খুব ক্লান্ত। আবেগের নামকরণ তাদেরকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দেয় না, বরং তোমাকে সেগুলো দেখতে এবং বুঝতে সাহায্য করে। যা লুকিয়ে থাকে তা ভীতিকর মনে হয়। যা প্রকাশ পায় তা হালকা হয়ে যায়। ধাপ 3, লজ্জা দূর করো। দোষ দিও না। প্রায়শই আমরা ভাবি, আমার এটা অনুভব করা উচিত নয়। আমি দুর্বল। আমি মূল্যহীন। কিন্তু এই লজ্জা আমাদের বন্দী করে রাখে। মনে রেখো, তুমি কোন যন্ত্র নও। তুমি মানুষ। আর মানুষ হওয়ার অর্থ ভয়, ক্লান্তি এবং বিভ্রান্তি অনুভব করা। নিজেকে ক্ষমা করো। নিজেকে আলিঙ্গন করো। বলো, আমার কোনো ভুল নেই। আমি কেবল ক্লান্ত এবং এটা ঠিক আছে। ধাপ 3, একটি ছোট পদক্ষেপ নিন। পরিবর্তন পাহাড় নয়। এটি কেবল একটি পদক্ষেপ দিয়ে শুরু হয়। মাত্র 1 গ্লাস জল পান করুন। মাত্র 5 মিনিটের জন্য আপনার ঘর পরিষ্কার করুন। মাত্র একটি কল করুন। কেবল একটি লাইন লিখুন। এই ছোট পদক্ষেপটি আপনার মনকে শেখায় যে আমরা নড়াচড়া করতে পারি। আমরা আবার নড়াচড়া করতে পারি। 5 মিনিটের ব্যায়াম। যখনই উদ্বেগ আসে তখন এটি করুন। 1 মিনিটের জন্য থামুন। গভীর শ্বাস নিন। 1 মিনিটের জন্য ভাবুন, আমি কি অনুভব করছি। নিজেকে বলার জন্য 1 মিনিট সময় নিন, আমি ঠিক আছি। আমি একা নই। কল্পনা করুন একটি ছোট পদক্ষেপ নিন। 1 মিনিটের মধ্যে সেই পদক্ষেপ নিন। ছোট এবং সহজ যে কোনো কিছু। অংশটি জাদু নয়। এটি একটি প্রক্রিয়া। যখন আপনি বারবার এটি অনুশীলন করেন, তখন আপনার মন বুঝতে শুরু করে যে ভয়ের মুখেও কিছু করা যেতে পারে। এবং সেখান থেকেই আসল নড়াচড়া শুরু হয়। আপনি আটকে থাকেন না। আপনি কেবল পুনরায় সেট করছেন, এবং এই 4টি পদক্ষেপ আপনার পুনরায় চালু করার বোতাম। আজই একটি পদক্ষেপ নিন, কারণ আপনার থামার পরিবর্তে এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। অধ্যায় 6, ভয়, উদ্বেগ এবং আবেগগত প্রাপ্তবয়স্কতার পথ। যখন আমরা ভয় এবং উদ্বেগ শব্দগুলো শুনি, তখন আমাদের বেশিরভাগই হয় নিজেদেরকে এড়িয়ে যাই অথবা দোষারোপ করি। আমরা ভাবি, আমি এত ভয় পাচ্ছি কেন? আমি এত উদ্বিগ্ন কেন? আমার কি সাহসের অভাব আছে? কিন্তু সত্য হল, ভয় কোনো শত্রু নয়। এটি একটি বার্তা। একটি অ্যালার্ম যা আপনাকে কিছু বলতে চায়। এবং যখন আপনি এই ভয়ের মুখোমুখি হন একজন প্রাপ্তবয়স্কের মতো, ভীত শিশুর মতো নয়, তখন আপনার আসল শক্তি জাগ্রত হয়। আমরা যখন শিশু ছিলাম, তখন ভয় এবং উদ্বেগ মোকাবেলা করার জন্য আমাদের কাছে খুব বেশি বিকল্প ছিল না। আমরা হয় চুপ করে থাকতাম, লুকিয়ে থাকতাম, কাঁদতাম অথবা একজন প্রাপ্তবয়স্কের কাছ থেকে সহায়তা চাইতাম। কিন্তু যদি সেই সময় আমাদের সঠিক নির্দেশনা না থাকত, অথবা যদি আমাদের ভয় উপেক্ষা করা হতো, তবে তারা আমাদের মধ্যেই আটকে থাকত। এবং এখন প্রাপ্তবয়স্ক হয়েও যখন ভয় দেখা দেয়, তখন আমাদের ভেতরের ভীত শিশুটি সক্রিয় হয়ে ওঠে। এখন আমাদের আবেগপ্রবণ প্রাপ্তবয়স্ক হওয়া দরকার। আবেগপ্রবণ প্রাপ্তবয়স্ক হওয়া মানে ভয় থেকে পালিয়ে যাওয়া নয়, বরং বুদ্ধিমানের সাথে এটি মোকাবেলা করা।
এর অর্থ ভয়ের দিকে তাকিয়ে বলা, আমি বুঝতে পারছি তুমি এখানে কেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই বিপদে আছি নাকি অস্বস্তি বোধ করছি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পূর্ণ প্রস্তুতি ছাড়াই পদক্ষেপ নিতে শিখুন। সত্য কথা হল, আপনাকে প্রস্তুত বোধ করতে হবে না। আপনাকে কেবল প্রস্তুত থাকতে হবে। ভয় প্রথমে চলে যাওয়ার জন্য অপেক্ষা করবেন না, তারপর আপনি সরে যেতে পারবেন। ভয় আপনাকে অনুসরণ করবে, তবে আপনি পথটি বেছে নেবেন। যখন আপনি ভয় পান, তখন আপনার শরীরের যে অংশটি একসময় অনিরাপদ, অশ্রুত বা অসহায় বোধ করত তা সক্রিয় হয়ে ওঠে। পুনর্বাসন মানে আপনার সেই অংশ হয়ে ওঠা। নিজের সাথে প্রেমের সাথে কথা বলুন। নিজেকে সান্ত্বনা দিন যেমন আপনি একটি ছোট শিশুর মতো করেন। বলুন, আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আমি এখন একজন প্রাপ্তবয়স্ক, এবং আমি আপনাকে সামলাব। যখন আপনি আপনার ভয়ঙ্কর অংশটি ত্যাগ করেন না, তখন আপনার ভয় কমে যায়। মানসিকতার পরিবর্তন। আমাকে প্রস্তুত বোধ করতে হবে না, আমাকে কেবল শুরু করতে হবে। যখন আপনি আপনার ভয় সত্ত্বেও একটি ছোট পদক্ষেপও নেন, তখন আপনি নিজেকে শেখান যে আপনি ভয়ের সাথেও এগিয়ে যেতে পারেন। এখানেই আত্মবিশ্বাস তৈরি হয়, যখন আপনি ভয়ে দৃঢ় থাকেন। মানসিক পরিপক্কতা লক্ষ্য নয়, এটি এমন একটি অভ্যাস যা প্রতিদিন প্রতিটি ভয়ের সাথে পুনরাবৃত্তি করা হয়। তাই পরের বার যখন তুমি ভয় পাবে, থামো না। নিজেকে বলো, আমি ভয় পাচ্ছি, এবং ঠিক আছে, কিন্তু আমি আর শিশু নই। আমি এখন নিজেকে সামলাতে পারি। কারণ তুমি ভয় মুছে ফেলো না, তুমি এর সাথে চলতে শিখো, এবং সেখান থেকেই একটি নতুন, শক্তিশালী এবং মুক্ত জীবন শুরু হয়। আরও ভালো সীমানা তৈরি করা এবং খারাপ প্যাটার্ন ভাঙা অধ্যায় থেকে। সবাইকে খুশি করার চেষ্টা করতে করতে তুমি কি নিজেকে ভুলে গেছ? সবকিছু নিখুঁতভাবে করার চাপে কি তুমি এতটাই ক্লান্ত যে নতুন কিছু শুরু করার সাহসও পাচ্ছ না? যদি তাই হয়, তাহলে এই অধ্যায়টি তোমার স্বাধীনতার চাবিকাঠি। অনেকেই আটকে থাকে কারণ তারা নিজেদের চারপাশে অদৃশ্য সীমানা তৈরি করেছে যা তাদের ক্রমাগত ক্ষতি করছে। এবং এই সীমানা দুর্বল কারণ আমরা গভীরভাবে ভয় পাই। আমি না বললে মানুষ কি ভাববে? যদি আমি নিখুঁত না হই, তাহলে কেউ আমাকে চাইবে না। এটি মানুষকে খুশি করার এবং পরিপূর্ণতাবাদের ফাঁদ। এগুলো ভালো শোনায়, কিন্তু গভীরভাবে এগুলো আমাদের শক্তি, সময় এবং আত্মসম্মান নষ্ট করে। যখন তুমি সবার সাথে একমত হও, নিজের সময়, মন এবং চাহিদা উপেক্ষা করে, তখন তুমি নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো। মানুষ তোমাকে পছন্দ করতে পারে, কিন্তু তুমি নিজেকে পছন্দ করা বন্ধ করে দাও। সবকিছু নিখুঁত করার চেষ্টা করা, তা সে পড়াশোনা হোক বা ক্যারিয়ার হোক বা সম্পর্ক, এটি একটি অন্তহীন দৌড়। কারণ পরিপূর্ণতা কোনো গন্তব্য নয়, এটি একটি মায়া। ভুল করার ভয়ে আমরা শুরুও করি না, আমরা আটকে যাই। সীমা নির্ধারণের অর্থ কঠোর হওয়া নয়, বরং আপনি কি চান এবং কি চান না তা সৎভাবে জানানো। সীমা নির্ধারণের অর্থ হল, আমি নিজেকে ততটাই সম্মান করব যতটা আমি অন্যদের সম্মান করি। আমি সবসময় হ্যাঁ বলবো না, এবং যদি কেউ বিরক্ত হয়, তবে এটি তাদের দায়িত্ব। আমি আর এমন কিছু করতে পারি না যা আমার জন্য ক্ষতিকর, এমনকি যদি তা আপনাকে বিরক্ত করে। এই লাইনটি রাগ বা প্রতিশোধের মাধ্যমে প্রকাশ করা হয়নি, এটি স্পষ্টতা এবং করুণায় পরিপূর্ণ। এটা দেখায় যে তুমি তোমার মন, শরীর এবং সময়কে রক্ষা করার জন্য একটি অবস্থান নিচ্ছ। অনুশীলন: পরের বার যখন কেউ তোমাকে এমন কিছু জিজ্ঞাসা করবে যা তোমাকে ক্লান্ত বা ক্লান্ত করে তুলবে, তখন না বলো এবং দোষী বোধ করো না। তোমার দৈনন্দিন রুটিনে আমার সময়কে অন্তর্ভুক্ত করো। যখন তুমি না বলো, তখন নিজেকে বলো, আমি নিজের যত্ন নেওয়ার অনুশীলন করছি। আমি স্বার্থপর নই, তুমি কেবল নিজেকে অন্য সবার পরে রাখার কারণেই আটকে ছিলে। এখন সময় এসেছে সীমানা টানার, নিদর্শন ভাঙার এবং নিজেকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনার। তুমি না বলতে পারো এবং তবুও ভালোবাসা, শ্রদ্ধা এবং সুখ খুঁজে পেতে পারো। তোমার গল্প পুনর্লিখনের অধ্যায়। প্রতিটি ব্যক্তির ভেতরেই একটি গল্প চলছে। একটি নীরব, অদৃশ্য কিন্তু শক্তিশালী গল্প যা নির্ধারণ করে যে তুমি নিজেকে কিভাবে দেখো। কিছু লোক প্রতিদিন নিজেদের কাছে এটি পুনরাবৃত্তি করে, আমি খুব অলস, আমি সবসময় খারাপ সিদ্ধান্ত নিই, আমার মধ্যে কিছু ভুল আছে। ধীরে ধীরে
এই শব্দগুলি তোমার পরিচয়ের একটি বিভ্রম হয়ে ওঠে, তোমার আসল পরিচয় নয়। কিন্তু সত্য হল, তুমি যা করেছ তা নও। তুমি এখন যা করতে প্রস্তুত। আত্মধারণা পাথরে লেখা সত্য নয়। এটি একটি সম্পাদনাযোগ্য স্ক্রিপ্ট, এবং আপনি এটিকে শব্দের মাধ্যমে, চিন্তার মাধ্যমে পরিবর্তন করতে পারেন। আপনি এখন পর্যন্ত যে লেবেলগুলিকে সত্য বলে ধরে রেখেছেন, যেমন অলস, দুর্বল, অগোছালো, নকল, সম্ভবত ভয়, ব্যর্থতা বা শৈশবের ছায়া থেকে উদ্ভূত হয়েছে, এখন সময় এসেছে তাদের নামকরণ করার। নিজের অংশগুলির নাম দিন। যে অংশটি ভয় পায়, সতর্ক অংশ; যে অংশটি রেগে যায়, সীমান্তরক্ষী; যে অংশটি এড়িয়ে চলে তা বলুন। স্টপ সিগন্যালকে ডাকুন। প্রতিটি অংশ একটি উদ্দেশ্যে। কোনো অংশই অকেজো বা খারাপ নয়। একটি নতুন নাম, একটি নতুন শক্তি। আমি অলস নই। আমি ক্লান্ত এবং ভীত। আমি অকেজো নই। আমি এখনো শিখছি। আমি স্থির নই। আমি গভীর পরিবর্তন আনছি। এই নতুন নামগুলি কেবল আপনার চিন্তাভাবনাই পরিবর্তন করবে না, বরং আপনার আচরণকেও পরিবর্তন করবে। আমি স্থির নই। আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, এমন একটি সিস্টেম। আপনি যখনই আটকে যাবেন তখনই নিজেকে এই লাইনটি বলুন। আপনি যখনই নিজেকে সন্দেহ করবেন তখনই এটি পুনরাবৃত্তি করুন। আমি একটি ভাঙা সিস্টেম নই। আমি একটি আপগ্রেড করা সিস্টেম। কিভাবে একটি নতুন অধ্যায় শুরু করবেন? সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই একটি লাইন লিখুন। আজ আমি নিজেকে কেমন আচরণ করতে চাই? কাগজে লেখা পুরনো লেবেল ছিঁড়ে ফেলুন। নতুন তৈরি করুন। সাহসী, শিক্ষণীয়, পরিবর্তিত, একমাত্র মানুষ। আপনার ভেতরের গল্প এখনও লেখা হচ্ছে, আর কলম আপনার হাতে। আপনার আটকে থাকা শেষ নয়। এটি কেবল সেই জায়গাটি চিহ্নিত করে যেখানে একটি নতুন পথ শুরু হয়। এখন নিজেকে সেই নতুন গল্পের নায়ক করুন, যেখানে আপনি কেবল জীবিত নন, বরং একজন জাগ্রত, শক্তিশালী এবং আপনার যাত্রায় এগিয়ে যাওয়া ব্যক্তি। নবম অধ্যায়, ক্ষুদ্র চালের শক্তি। যখন আমরা আমাদের জীবন পরিবর্তন করার কথা ভাবি, তখন আমরা মনে করি এর জন্য একটি বড় সিদ্ধান্ত, বিশাল প্রেরণা বা একটি দুর্দান্ত পরিকল্পনা প্রয়োজন। কিন্তু সত্য হল যে বেশিরভাগ বড় পরিবর্তন প্রেরণা থেকে আসে না, বরং গতি থেকে আসে। অর্থাৎ ছোট, ধারাবাহিক পদক্ষেপ থেকে। আপনি ভাবেন, আমি বড় কিছু করব, আমি সবকিছু বদলে দেব, এবং তারপর ক্লান্তি, ভয় বা সন্দেহ আসার সাথে সাথেই আপনি থেমে যান। এবং যখন আপনি থামেন, আপনি নিজেকে অভিশাপ দেন, আমি কখনোই কিছু করতে পারব না। কিন্তু বাস্তবে পরিবর্তন আসে না কোনো মহৎ পরিকল্পনা থেকে, বরং একটি ছোট পদক্ষেপ থেকে। প্রেরণা হল এমন একটি অনুভূতি যা কখনো কখনো ঘটে, কখনো কখনো হয় না। গতি হল এমন একটি অভ্যাস যা ছোট ছোট কাজ থেকে তৈরি হয়। তারপর এটি নিজে থেকেই এগিয়ে যায়। কল্পনা করুন, একটি লাইন লেখা একটি অনুচ্ছেদে পরিণত হয়। একটি প্লেট খালি করলে একটি পুরো ঘর বদলে যায়। না বলা আপনার সমস্ত শক্তি সঞ্চয় করে। ছোট ছোট কাজগুলি আপনার মস্তিষ্ককে সংকেত দেয়, আমি নড়াচড়া করতে পারি, আমি এগিয়ে যেতে পারি। এবং তারপর এই সংকেতগুলি ধীরে ধীরে পুরো সিস্টেমকে উজ্জীবিত করে। প্রতিটি দিনের জন্য একটি সহজ সূত্র গ্রহণ করুন, মাত্র 3টি ছোট জিনিস। 1. একটি চিন্তা। আমি আটকে নেই। আমি কেবল থামছি এবং শ্বাস নিচ্ছি। 2. একটি অনুভূতি। আমি একটু নার্ভাস, কিন্তু আমি এখনো নড়াচড়া করতে পারি। 3. একটি পদক্ষেপ। আমি কেবল একটি ছোট পদক্ষেপ নেব। যেমন 1 কাপ জল, 5 মিনিটের হাঁটা, অথবা একটি কল। এই 3টি জিনিস একসাথে আপনাকে ভেতর থেকে নাড়া দেয়, বাইরে থেকে নয়। এবং সেখান থেকেই আসল পদক্ষেপ শুরু হয়। মাইক্রোমুভ আইডিয়া তালিকা, মাত্র 2 মিনিটের কাজ। একটা গভীর নিঃশ্বাস নাও এবং চোখ বন্ধ করো। পরবর্তী 10 মিনিট চুপ করে থাকো। আমার কি দরকার? শুধু নিজেকে এই প্রশ্নটা করো। বন্ধুকে টেক্সট করো, আমি শুধু চেক ইন করছি, 5টি জিনিসের জন্য তুমি কৃতজ্ঞ। মাইক্রোমুভ তোমার অগ্রগতির বীজ। এগুলো ছোট, অদৃশ্য, কিন্তু ভেতর থেকে তোমার ধরনগুলোকে পুনঃ প্রোগ্রাম করে।
তোমার আমূল পরিবর্তনের প্রয়োজন নেই। আগামীকালের জন্য ভিত্তি তৈরি করার জন্য তোমার যা দরকার তা হল আজ একটি ছোট পদক্ষেপ। মনে রেখো, পরিবর্তন চিৎকার দিয়ে আসে না, এটি ফিসফিসিয়ে শুরু হয়। আজই প্রথম ফিসফিসিয়ে শুনো এবং পড়ো। অধ্যায় 10, দীর্ঘ খেলা, অগ্রগতির সাথে শান্তি স্থাপন করো। এই দ্রুতগতির পৃথিবীতে আমরা সকলেই তাৎক্ষণিক পরিবর্তন, তাৎক্ষণিক ফলাফল এবং তাৎক্ষণিক ভালো লাগার মুহূর্ত চাই। আমরা যখনই একটি নতুন চিন্তা বা অভ্যাস গ্রহণ করি, আমরা আশা করি সবকিছু দ্রুত পরিবর্তিত হবে, এবং যখন তা হয় না, তখনই আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমরা নিরুৎসাহিত হয়ে ভাবি, হয়তো আমি এটা করতে পারব না। কিন্তু সত্য হল, দ্রুত শুরু করা কখনই গন্তব্যে পৌঁছায় না। যারা অধ্যবসায়ী এবং চালিয়ে যায় তারাই। জীবন পরিবর্তন করা একটি দীর্ঘ খেলা। এর অর্থ উত্থান পতন মেনে নেওয়া। মাঝপথে থেমে গেলেও আপনি ফিরে আসতে পারেন। ছোট ছোট পদক্ষেপে বিশ্বাস করুন এবং ধারাবাহিকতার সাথে এই যাত্রা চালিয়ে যান। অগ্রগতি মানে পরিপূর্ণতা নয়, এর অর্থ এগিয়ে যাওয়া। কখনো দ্রুত, কখনো ধীর, কখনো বিরতি সহ, তবে এগিয়ে যেতে থাকুন। সমাধান নয়, স্থিতিস্থাপকতা আরও গুরুত্বপূর্ণ। সংকল্প বলা সহজ, যার অর্থ আমি এখন থেকে এটি করব, কিন্তু স্থিতিস্থাপকতা মানে প্রতিবার পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো। এটি আপনাকে বিজয়ী করে তোলে। কখনো কখনো আপনি কিছু ভালো করেছেন, তারপর 2 দিন কিছুই করেননি। ঠিক আছে। কখনো কখনো আপনি নিজেকে আবার একই পুরানো ভুল করতে দেখেছেন। ঠিক আছে। পরিবর্তনের পথে ব্যর্থ হওয়া পাপ নয়, এটি শেখার অংশ। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি সচেতন মুহূর্ত আপনার মধ্যে পরিবর্তন বপন করে। আপনার মন এবং শরীর শিখছে, এমনকি যদি আপনি তাৎক্ষণিকভাবে তা দেখতে না পান, ঠিক মাটিতে পুঁতে রাখা বীজের মতো। বীজ ধীরে ধীরে বৃদ্ধি পায়। একইভাবে তোমার প্রচেষ্টা তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করছে। অগ্রগতি কখনো নষ্ট হয় না, এমনকি যদি তা ধীরগতিরও হয়। যতবার তুমি নিজেকে বোঝো, যতবার তুমি পুরনো চিন্তাভাবনাকে প্রশ্ন করো, যতবার তুমি নতুন করে শুরু করো, ততবার তুমি অগ্রগতির বীজ বপন করো। দীর্ঘ সময়ের জন্য এই জিনিসগুলো মনে রেখো। তুমি মানুষ, যন্ত্র নও। তোমার পরিবর্তনের ক্ষমতা আছে। তোমার যা দরকার তা হল সময় এবং ধৈর্য। জীবন কোন সরলরেখা নয়, এটি একটি বাঁকানো, জটিল, অথচ সুন্দর পথ। তাহলে এরপর কি? গতি গণনা করো না, দিকনির্দেশনা খুঁজো না, পরিপূর্ণতা খুঁজো না, ধারাবাহিক থাকো। আর যখন তোমার মন বলে থামো, তখন তোমার হৃদয়কে বলো, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি হাল ছাড়ব না। কারণ তুমি এখনো দৌড়ে আছো, এবং এটাই চূড়ান্ত বিজয়। বন্ধুরা, আটকে যাওয়ার বিজ্ঞান, এই বইটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনের কোথাও আটকে যাই, তখন এর অর্থ এই নয় যে আমরা পরাজিত। বরং এটি একটি লক্ষণ যে আমাদের বুঝতে হবে এবং আমাদের ভেতরের জড়তা ভেঙে ফেলতে হবে। বইটি ছোট পদক্ষেপ বা মাইক্রোমুভের শক্তির উপর জোর দেয়। কখনো কখনো আমরা বড় পরিবর্তনের জন্য স্তব্ধ হয়ে যাই, কিন্তু আসল জাদু নিহিত আছে ধারাবাহিক, ছোট পদক্ষেপের মধ্যে। একটি চিন্তা, একটি অনুভূতি, একটি কর্ম, এটাই গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরুন। পরিবর্তন রাতারাতি ঘটে না, এটি একটি দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি সদয় হন এবং ধীরে ধীরে আপনার পথে এগিয়ে যান। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি আটকে থাকেন, তাহলে ছোট ছোট পদক্ষেপ নিতে ভুলবেন না। এগিয়ে যান এবং আপনার নিজের গল্প লিখুন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাকে আরও অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বইয়ের সারাংশ আনতে পারি। ধন্যবাদ, এবং পরের বার একটি নতুন বই নিয়ে দেখা হবে। প্রতিটি সচেতন মুহূর্ত আপনার মধ্যে পরিবর্তন বপন করে। আপনার মন এবং শরীর শিখছে, এমনকি যদি আপনি তাৎক্ষণিকভাবে তা দেখতে না পান। ঠিক যেমন মাটিতে পুঁতে রাখা একটি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তেমনি আপনার প্রচেষ্টা আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করছে। অগ্রগতি কখনো নষ্ট হয় না, এমনকি যদি তা ধীর হয়।
যতবার আপনি নিজেকে বোঝেন, যতবার আপনি পুরানো চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলেন, যতবার আপনি নতুন করে শুরু করেন, আপনি অগ্রগতির বীজ বপন করেন। দীর্ঘ পথের জন্য এই বিষয়গুলো মনে রাখবেন। আপনি মানুষ, যন্ত্র নন। আপনার পরিবর্তনের ক্ষমতা আছে। আপনার যা প্রয়োজন তা হল সময় এবং ধৈর্য। জীবন কোনো সরলরেখা নয়। এটি একটি বাঁকানো, জটিল, অথচ সুন্দর পথ। তাহলে এরপর কি? গতি গণনা করো না, দিকনির্দেশনা খুঁজো। পরিপূর্ণতা খুঁজো না, ধারাবাহিক থাকো। আর যখন তোমার মন থামতে বলে, তখন তোমার হৃদয়কে বলো, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি হাল ছাড়ব না, কারণ তুমি এখনো এই দৌড়ে আছো, এবং এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, আটকে থাকার বিজ্ঞান এই বইটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনে আটকে পড়ি, তখন এর অর্থ এই নয় যে আমরা হেরে গেছি, বরং এটি একটি লক্ষণ যে আমাদের ভেতরের জড়তা বুঝতে হবে এবং ভেঙে ফেলতে হবে। বইটি ছোট পদক্ষেপ বা মাইক্রোমুভের শক্তির উপর জোর দেয়। কখনো কখনো আমরা বড় পরিবর্তনের জন্য স্থির থাকি, কিন্তু আসল জাদু নিহিত থাকে ধারাবাহিকতার মধ্যে। ছোট ছোট পদক্ষেপ, একটি চিন্তা, একটি অনুভূতি, একটি পদক্ষেপ, এটাই গতি তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরুন। পরিবর্তন রাতারাতি ঘটে না, এটি একটি দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি সদয় হন এবং ধীরে ধীরে আপনার পথে এগিয়ে যান। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি কোথাও আটকে থাকেন, তাহলে ছোট ছোট পদক্ষেপ নিতে ভুলবেন না। এগিয়ে যান এবং নিজের গল্প লিখুন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাকে এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। এবং পরের বার আমরা আপনাকে একটি নতুন বই নিয়ে দেখা করব। প্রতিটি সচেতন মুহূর্ত আপনার মধ্যে পরিবর্তন বপন করে। আপনার মন এবং শরীর শিখছে, এমনকি যদি আপনি তাৎক্ষণিকভাবে তা দেখতে না পান। ঠিক যেমন মাটিতে পুঁতে রাখা একটি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তেমনি আপনার প্রচেষ্টা আপনাকে ভিতর থেকে রূপান্তরিত করছে। অগ্রগতি কখনো নষ্ট হয় না, এমনকি যদি তা ধীর হয়। যতবার আপনি নিজেকে বোঝেন, যতবার আপনি পুরানো চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলেন, যতবার আপনি নতুন করে শুরু করেন, আপনি অগ্রগতির বীজ বপন করেন। দীর্ঘ সময়ের জন্য এই জিনিসগুলি মনে রাখবেন। আপনি মানুষ, যন্ত্র নন। আপনার পরিবর্তনের ক্ষমতা আছে। তোমার যা দরকার তা হল সময় এবং ধৈর্য। জীবন সরলরেখা নয়, এটি একটি আঁকাবাঁকা, জটিল, তবুও সুন্দর পথ। তাহলে এরপর কি? গতি গণনা করো না, দিক খুঁজো। পরিপূর্ণতা খুঁজো না, ধারাবাহিক থাকো। আর যখন তোমার মন বলে থামো, তখন তোমার হৃদয়কে বলো, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি হাল ছাড়ব না, কারণ তুমি এখনো এই দৌড়ে আছো, এবং এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, দ্য সায়েন্স অফ স্টাক বইটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনে আটকে যাই, তার মানে এই নয় যে আমরা হেরে গেছি, বরং এটি একটি লক্ষণ যে আমাদের অভ্যন্তরীণ জড়তা বুঝতে হবে এবং ভেঙে ফেলতে হবে। বইটি ছোট পদক্ষেপ বা মাইক্রোমুভের শক্তির উপর জোর দেয়। কখনো কখনো আমরা বড় পরিবর্তনের জন্য স্থির থাকি, কিন্তু আসল জাদু নিহিত আছে ধারাবাহিক, ছোট পদক্ষেপের মধ্যে। একটি চিন্তা, একটি অনুভূতি, একটি কর্ম, এটি গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন রাতারাতি ঘটে না, এটি একটি দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সদয় হও এবং ধীরে ধীরে তোমার পথে এগিয়ে যাও। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি কোথাও আটকে থাকেন, তাহলে ছোট ছোট পদক্ষেপ নিতে ভুলবেন না। এগিয়ে যান এবং নিজের গল্প লিখুন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাকে এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। এবং পরের বার আমরা নতুন বই নিয়ে দেখা করব। একটি পদক্ষেপ, এটাই গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরুন।
পরিবর্তন নয়জা করে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। আর পরের বার দেখা হবে নতুন বই নিয়ে। প্রতিটি সচেতন মুহূর্ত আপনার ভেতরে পরিবর্তনের বীজ বপন করে। আপনার মন এবং শরীর শিখছে, এমনকি যদি আপনি তাৎক্ষণিকভাবে তা দেখতে না পান। ঠিক যেমন মাটিতে পুঁতে রাখা একটি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তেমনি আপনার প্রচেষ্টা আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করছে। অগ্রগতি কখনো নষ্ট হয় না, এমনকি যদি তা ধীর হয়। যতবার আপনি নিজেকে বোঝেন, যতবার আপনি পুরানো চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলেন, যতবার আপনি নতুন করে শুরু করেন, ততবার আপনি অগ্রগতির বীজ বপন করেন। দীর্ঘ সময়ের জন্য এই জিনিসগুলি মনে রাখবেন। আপনি মানুষ, কোনো যন্ত্র নন। আপনার পরিবর্তনের ক্ষমতা আছে। আপনার যা দরকার তা হল সময় এবং ধৈর্য। জীবন কোনো সরলরেখা নয়। এটি একটি ঘূর্ণায়মান, জটিল, তবুও সুন্দর পথ। তাহলে এরপর কি? গতি গণনা করবেন না, দিকনির্দেশনা খুঁজবেন। পরিপূর্ণতা খুঁজবেন না, ধারাবাহিক থাকুন। এবং যখন আপনার মন বলে থামুন, তখন আপনার হৃদয়কে বলুন, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি হাল ছাড়ব না, কারণ তুমি এখনও এই দৌড়ে আছো, এবং এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, আটকে যাওয়ার বিজ্ঞান এই বইটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনে আটকে যাই, তখন এর অর্থ এই নয় যে আমরা হেরে গেছি, বরং এটি একটি লক্ষণ যে আমাদের অভ্যন্তরীণ জড়তা বুঝতে হবে এবং ভেঙে ফেলতে হবে। বইটি ছোট পদক্ষেপ বা মাইক্রোমুভের শক্তির উপর জোর দেয়। কখনো কখনো আমরা বড় পরিবর্তনের জন্য স্থির থাকি, কিন্তু আসল জাদু নিহিত আছে ধারাবাহিক, ছোট পদক্ষেপের মধ্যে। একটি চিন্তা, একটি অনুভূতি, একটি কর্ম। এটি গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন রাতারাতি ঘটে না, এটি একটি দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সদয় হও এবং ধীরে ধীরে তোমার পথে এগিয়ে যাও। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি তুমি কোথাও আটকে থাকতে অনুভব করো, তাহলে ছোট পদক্ষেপ নিতে ভুলো না। এগিয়ে যেতে থাকো এবং তোমার নিজের গল্প লিখো। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাকে এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। এবং আমরা পরের বার একটি নতুন বই নিয়ে দেখা করব। একটি কর্ম। এটাই গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন নয়জা করে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। আর পরের বার দেখা হবে নতুন বই নিয়ে। প্রতিটি সচেতন মুহূর্ত আপনার ভেতরে পরিবর্তনের বীজ বপন করে। আপনার মন এবং শরীর শিখছে, এমনকি যদি আপনি তাৎক্ষণিকভাবে তা দেখতে না পান। ঠিক যেমন মাটিতে পুঁতে রাখা একটি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তেমনি আপনার প্রচেষ্টা আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করছে। অগ্রগতি কখনো নষ্ট হয় না, এমনকি যদি তা ধীর হয়। যতবার আপনি নিজেকে বোঝেন, যতবার আপনি পুরানো চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলেন, যতবার আপনি নতুন করে শুরু করেন, ততবার আপনি অগ্রগতির বীজ বপন করেন। দীর্ঘ সময়ের জন্য এই জিনিসগুলি মনে রাখবেন। আপনি মানুষ, কোনো যন্ত্র নন। আপনার পরিবর্তনের ক্ষমতা আছে। আপনার যা দরকার তা হল সময় এবং ধৈর্য। জীবন কোনো সরলরেখা নয়। এটি একটি ঘূর্ণায়মান, জটিল, তবুও সুন্দর পথ। তাহলে এরপর কি? গতি গণনা করবেন না, দিকনির্দেশনা খুঁজবেন। পরিপূর্ণতা খুঁজবেন না, ধারাবাহিক থাকুন। এবং যখন আপনার মন বলে থামুন, তখন আপনার হৃদয়কে বলুন, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি হাল ছাড়ব না, কারণ তুমি এখনও এই দৌড়ে আছো, এবং এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, আটকে যাওয়ার বিজ্ঞান এই বইটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনে আটকে যাই, তখন এর অর্থ এই নয় যে আমরা হেরে গেছি, বরং এটি একটি লক্ষণ যে আমাদের অভ্যন্তরীণ জড়তা বুঝতে হবে এবং ভেঙে ফেলতে হবে। বইটি ছোট পদক্ষেপ বা মাইক্রোমুভের শক্তির উপর জোর দেয়। কখনো কখনো আমরা বড় পরিবর্তনের জন্য স্থির থাকি, কিন্তু আসল জাদু নিহিত আছে ধারাবাহিক, ছোট পদক্ষেপের মধ্যে।
একটি চিন্তা, একটি অনুভূতি, একটি কর্ম। এটি গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন রাতারাতি ঘটে না, এটি একটি দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সদয় হও এবং ধীরে ধীরে তোমার পথে এগিয়ে যাও। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি তুমি কোথাও আটকে থাকতে অনুভব করো, তাহলে ছোট পদক্ষেপ নিতে ভুলো না। এগিয়ে যেতে থাকো এবং তোমার নিজের গল্প লিখো। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাকে এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। এবং আমরা পরের বার একটি নতুন বই নিয়ে দেখা করব। একটি কর্ম। এটাই গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন নয়, কারণ তুমি এখনও এই দৌড়ে আছো, এবং এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, আটকে যাওয়ার বিজ্ঞান এই বইটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনে আটকে যাই, তখন এর অর্থ এই নয় যে আমরা হেরে গেছি, বরং এটি একটি লক্ষণ যে আমাদের অভ্যন্তরীণ জড়তা বুঝতে হবে এবং ভেঙে ফেলতে হবে। বইটি ছোট পদক্ষেপ বা মাইক্রোমুভের শক্তির উপর জোর দেয়। কখনো কখনো আমরা বড় পরিবর্তনের জন্য স্থির থাকি, কিন্তু আসল জাদু নিহিত আছে ধারাবাহিক ছোট পদক্ষেপের মধ্যে। একটি চিন্তা, একটি অনুভূতি, একটি কর্ম। এটি গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন রাতারাতি ঘটে না, এটি একটি দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সদয় হও এবং ধীরে ধীরে তোমার পথে এগিয়ে যাও। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি তুমি কোথাও আটকে থাকতে অনুভব করো, তাহলে ছোট পদক্ষেপ নিতে ভুলো না। এগিয়ে যেতে থাকো এবং তোমার নিজের গল্প লিখো। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করো যাতে আমি এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। এবং আমরা পরের বার একটি নতুন বই নিয়ে দেখা করব। একটি কর্ম। এটাই গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন আসে না, কারণ তুমি এখনও এই দৌড়ে আছো, এবং এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, আটকে যাওয়ার বিজ্ঞান এই বইটি আমাদের শেখায় যে যখন আমরা জীবনে আটকে যাই, তখন এর অর্থ এই নয় যে আমরা হেরে গেছি, বরং এটি একটি লক্ষণ যে আমাদের অভ্যন্তরীণ জড়তা বুঝতে হবে এবং ভেঙে ফেলতে হবে। বইটি ছোট পদক্ষেপ বা মাইক্রোমুভের শক্তির উপর জোর দেয়। কখনো কখনো আমরা বড় পরিবর্তনের জন্য স্থির থাকি, কিন্তু আসল জাদু নিহিত আছে ধারাবাহিক ছোট পদক্ষেপের মধ্যে। একটি চিন্তা, একটি অনুভূতি, একটি কর্ম। এটি গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন রাতারাতি ঘটে না, এটি একটি দীর্ঘ খেলা। তাই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সদয় হও এবং ধীরে ধীরে তোমার পথে এগিয়ে যাও। প্রতিটি ছোট অগ্রগতি গুরুত্বপূর্ণ। তাই যদি তুমি কোথাও আটকে থাকতে অনুভব করো, তাহলে ছোট পদক্ষেপ নিতে ভুলো না। এগিয়ে যেতে থাকো এবং তোমার নিজের গল্প লিখো। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করো যাতে আমি এই ধরনের অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ বই থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। এবং আমরা পরের বার একটি নতুন বই নিয়ে দেখা করব। একটি কর্ম। এটাই গতি তৈরি করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরো। পরিবর্তন আসে,